বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনার বিষয় হচ্ছে রিমান্ড সম্পর্কিত। ইতিপূর্বে আমি আমার ভিডিওতে রিমান্ড সম্পর্কে আংশিক বক্তব্য রেখেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে অবশিষ্ট বক্তব্য রাখব। প্রথমত, এই রিমান্ডের বিষয়ে অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের সেকশন 167 এবং সেকশন 54 এর উপরে অনারেবল সুপ্রিম কোর্ট যে যুগান্তকারী রায় দিয়েছেন, সেই রায়ের মাধ্যমে প্রথমত তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী সংস্থাদের প্রতি এই রিমান্ড এবং গ্রেপ্তার সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন। সেই সাথে অনারেবল সুপ্রিম কোর্ট লার্নেড ম্যাজিস্ট্রেটদের জন্য এই রিমান্ড বা সেকশন 54 এর আটকের বিষয়ে একটা গাইডলাইন দিয়েছেন। আসুন আমরা জেনে নেই সেই গাইডলাইনটি কি। মহামান্য সুপ্রিম কোর্টের সেই গাইডলাইন, যা কিনা লার্নেড ম্যাজিস্ট্রেট, বিচারক এবং ট্রাইব্যুনালের প্রতি এই নির্দেশনা রয়েছে। এই নির্দেশনার মোট 9টি নির্দেশনা রয়েছে। আসুন আমরা পর্যায়ক্রমে 9টি নির্দেশনা জেনে নেই। ক, যদি আইন প্রয়োগকারী সংস্থা ফৌজদারি কার্যবিধির 167(2) ধারা অনুযায়ী কেস ডায়েরিতে উল্লেখিত তথ্যাদির অনুলিপি উপস্থাপন ব্যতীত কোনো ব্যক্তিকে যে কোনো হেফাজতে আটকের জন্য প্রার্থনা করে, তাহলে মামলা অনুযায়ী ম্যাজিস্ট্রেট, আদালত বা ট্রাইব্যুনাল তার কাছ থেকে জিম্মানামা গ্রহণ করে 169 ধারা অনুযায়ী তাকে মুক্তি দিবেন। খ, আইন প্রয়োগকারী কর্মকর্তা যদি ইতিমধ্যে হেফাজতে আছে এমন কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অন্য কোনো মামলা গ্রেপ্তার দেখাতে চায়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, বিচারক বা ট্রাইব্যুনাল আবেদন নামঞ্জুর করবেন যদি এই মামলার কেস ডায়েরির অনুলিপি সহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তার সামনে হাজির না করা হয় এবং এই আবেদন সুপ্রতিষ্ঠিত না হয় ও ভিত্তিহীন হয়। গ, উপরোক্ত শর্ত পূরণ সাপেক্ষে মামলার তদন্ত যদি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আটক করার পরে 167(2) ধারার ঈপ্সিত 15 দিনের মধ্যে শেষ না হয় এবং মামলাটি কেবল দায়রা আদালতে বা ট্রাইব্যুনালে বিচারযোগ্য হয়, তাহলে ম্যাজিস্ট্রেট এই অভিযুক্ত ব্যক্তিকে 344 ধারার অধীনে এক মেয়াদে 15 দিনের বেশি নয় এমন সময়ের জন্য রিমান্ডে প্রেরণ করতে পারবেন। ঘ, ম্যাজিস্ট্রেট যদি ফরওয়ার্ডিং পত্র এবং কেস ডায়েরিতে বর্ণিত কারণগুলো বিবেচনা করে সন্তুষ্ট হন যে অভিযোগ বা তথ্য সুপ্রতিষ্ঠিত এবং হেফাজতে আটক করার মতো কেস ডায়েরিতে তথ্যাদি রয়েছে, তাহলে উপযুক্ত এবং যথাযথ বলে বিবেচনা করলে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত ম্যাজিস্ট্রেট তাকে যে কোনো হেফাজতে অধিকতর আটকের জন্য আদেশ দিতে পারেন। যদি পুলিশ ফরওয়ার্ডিং রিপোর্ট প্রকাশ পায় যে প্রতিরোধমূলক আটকে রাখার উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে বিচারিক হেফাজতে আটকের আদেশ প্রদান করবেন না। চ, ফৌজদারি কার্যবিধির 167 ধারার অধীনে এই ধরনের অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সম্পর্কিত আদেশ দেওয়ার আগে যেই ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনালের সামনে অভিযুক্ত ব্যক্তিকে হাজির করা হয়েছে, সেই ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনালের দায়িত্ব হবে উক্ত শর্তাদি পূরণ হয়েছে কিনা তা যাচাই করা। ছ, ম্যাজিস্ট্রেটের যদি বিশ্বাস করার কারণ থাকে যে কাউকে আটক করার আইনগত কর্তৃত্বপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য বা কর্মকর্তা আইন বিরুদ্ধ কাজ করেছেন, তাহলে ম্যাজিস্ট্রেট পেনাল কোডের 220 ধারার অধীনে এই কর্মকর্তার বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করবেন। জ, যখনই আইন প্রয়োগকারী কর্মকর্তা
কোনো অভিযুক্ত ব্যক্তিকে রিমান্ডে নেন, রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পরে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির করা তার দায়িত্ব, এবং যদি পুলিশ প্রতিবেদন বা অন্য কোনোভাবে দেখা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তি মারা গেছেন, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট একটি মেডিকেল বোর্ড দ্বারা ভুক্তভোগীকে পরীক্ষা করানোর নির্দেশ প্রদান করবেন, এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির দাফন হয়ে থাকলে তিনি মৃতদেহ কবর হতে তুলে মেডিকেল বোর্ড দ্বারা নতুন মেডিকেল পরীক্ষার জন্য নির্দেশ দিবেন। মেডিকেল বোর্ডের রিপোর্টে যদি প্রকাশ পায় যে মৃত্যুর ঘটনাটি নরহত্যা প্রকৃতির, সেই ক্ষেত্রে তিনি ওই কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং ওই কর্মকর্তার সেই কমান্ডিং কর্মকর্তা যার হেফাজতে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 এর 15 ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ বিচারার্থে আমল গ্রহণ করবেন। সর্বশেষ ম্যাজিস্ট্রেটের কাছে যদি এমন কোনো তথ্য থাকে যে কোনো ব্যক্তি হেফাজতে মৃত্যু নিবারণ আইন 2013 এর 2 ধারার সংজ্ঞাভুক্ত নির্যাতনের শিকার হয়েছে বা হেফাজতে মৃত্যুবরণ করেছে, তাহলে নির্যাতনের ঘটনায় আঘাতের বিষয়টি নির্ধারণের জন্য ভুক্তভোগীকে নিকটতম ডাক্তারের কাছে পাঠাবেন, এবং মৃত্যুর ঘটনায় মৃত্যুর কারণ শনাক্ত করার জন্য মেডিকেল বোর্ডের কাছে পাঠাবেন। ডাক্তারি পরীক্ষার যদি দেখা যায় আটককৃত ব্যক্তিকে নির্যাতন করা হয়েছে বা নির্যাতনের কারণে তিনি মারা গেছেন, সেই ক্ষেত্রে ওই আইনের 4 ও 5 ধারার মামলা করার জন্য অপেক্ষা না করে ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে ফৌজদারি কার্যবিধির 190(1)(c) ধারার অধীনে অপরাধ বিচারার্থে আমল গ্রহণ করবেন এবং আইন অনুযায়ী অগ্রসর হবেন। সুতরাং আমরা এই রিমান্ড অর্থাৎ সেকশন 167, সেকশন 344 এবং সেই সাথে জামিন সেকশন 54 এর বিষয়ে এখানে মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা সকলের জন্য আইনত ও ন্যায়ত বাধ্যকর। কাজে আসুন আমরা মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশনা অনুযায়ী আমরা যারা আইন অঙ্গনে যুক্ত আছি এবং যে সমস্ত লার্নেড ম্যাজিস্ট্রেট, লার্নেড ট্রাইব্যুনাল, লার্নেড কোর্ট এই 167 অনুযায়ী রিমান্ডের বিষয়টি ডিল করবেন, তার দায়িত্ব হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের এই নির্দেশনাটাকে যথাযথভাবে প্রতিপালন করা। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।